নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। ইপিএফও, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত। ইপিএফওর মধ্যে যে মানুষ কাজ করছেন সেই মানুষ বেশিরভাগ মানুষই এখনো পর্যন্ত জানেনই না যে ইপিএফটা কি। নানান কনফিউশনের মধ্য দিয়ে তারা পার হয়ে যান। অনেক সময় বুঝতে পারেন না এটা আসলে কি জিনিস, যেটা নিয়ে এত বেশি চর্চা বা ডিমান্ড একটা এমপ্লয় করে থাকে। এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি চ্যানেল নতুন আছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে বেল আইকনটি আছে ওটাকে অলে প্রেস করবেন, তাহলে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাকে সবচেয়ে প্রথম চলে আসবে। ইপিএফ, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, এটা হচ্ছে ইপিএফও অ্যাক্ট 1952 দ্বারা সঞ্চালিত। সবচেয়ে প্রথম আপনার মধ্যে একটা প্রশ্ন জাগবে, ইপিএফ কি? ইপিএফ হচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, যেটা ইপিএফ এবং মিসলেনিয়াস অ্যাক্ট 1952 দ্বারা গঠন করা হয়েছে। এর মধ্যে কি কি আছে, কি কি ধাপ আছে? এর মধ্যে 3টি স্কিম আছে। আপনি যদি কোনো জায়গার মধ্যে কর্মরত আছেন, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক বা এমন কোনো ফার্ম হোক যেখানে 20টা বা তার বেশি যদি এমপ্লয়ি আছে, তাহলে আপনি অটোমেটিক্যালি ইপিএফওর আন্ডারে চলে আসেন। মূল কথা হচ্ছে ইপিএফও শুধু একটা না, ইপিএফওর মধ্যে তিনটে ভাগ আছে। কি রকম? ইপিএফ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড 1952, আবার ইপিএস এমপ্লয়ি পেনশন স্কিম 1995, আবার ইডিএলআই এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স স্কিম। এই তিনটে ভাগ আছে। এখানে একটা জানার বিষয় হচ্ছে, এই যে ইপিএফও একটা, এটা কিন্তু জম্মু এন্ড কাশ্মীরের উপর লাগু হয় না। ইপিএফওটা কিভাবে সংগঠন করা হয়? মধ্যে একটি কমিটি গঠন করা হচ্ছে। সেই কমিটিটা 5 বছরের সময়কালে থাকবে। যেমন কোন একটা পার্টি যেমন পাওয়ারে 5 বছর থাকে, সেরকম 5 বছর এটা থাকবে। তো 5 বছর যে এই কমিটিটা গঠন করা হয়, এর মধ্যে কিভাবে গঠন করা হয় কমিটিটা? সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার হিসেবে একজন থাকেন উপস্থিত। ওর মধ্যে স্টেট গভর্নমেন্টের কিছু রিপ্রেজেন্টেটিভ, আবার সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু রিপ্রেজেন্টেটিভ, এই দুজন আসবেন। এরপর এমপ্লয়িজদের তরফ থেকে কিছু রিপ্রেজেন্টেটিভ থাকেন, আবার কিছু এমপ্লয়ারদের তরফ থেকে কিছু রিপ্রেজেন্টেটিভ থাকেন। এরা সবাই মিলে একটা বোর্ড গঠন করেন। এই বোর্ড গঠন করার পরই এটা নির্ধারণ করা হয় যে ইপিএফ এর মধ্যে কাকে কত পার্সেন্ট দেওয়া হবে বা আপ এন্ড ডাউন যে কিরকম চলবে, এটা সেই কমিটির মধ্যে এরা ডিসকাশন করেন। এরপর আপনার যে ইপিএফও অ্যাকাউন্ট আছে বা পিএফ কাটা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, আপনাকে জেনে নিতে হবে। ইপিএফ এর মধ্যে যে ওয়েজের যে সিলিং লিমিটটা আছে, সেটা হচ্ছে 15,000 টাকা অবধি। সেন্ট্রাল গভর্নমেন্ট এটা 21,000 পর্যন্ত বাড়ানোর জন্য ডিসকাশন করছেন। এছাড়া আমি যদি একটা উদাহরণ আপনাকে দিই, আপনি মনে করুন সেল আইসপির কোনো একটা ইউনিটে কাজ করছেন, আপনি কন্ট্রাকচুয়াল বেসিসে কাজটি করছেন। এক্ষেত্রে আপনার যে বেসিক প্লাস ডিএ তার উপর 12% আপনাকে আপনার স্যালারি থেকে কাটা হবে, যেটা আপনার ইপিএফ অ্যাকাউন্টে যাবে। এছাড়াও আপনার এমপ্লয়ারও সেম ম্যাচ করে আপনার এগেনস্টে 12% অ্যামাউন্ট জমা করবে। তো যে এমপ্লয়ার যেটা জমা করবে, সেটার মধ্যে 3.67% আপনার ইপিএফ এর মধ্যে যাবে, আবার 8.33% আপনার পেনশনের মধ্যে কন্ট্রিবিউট হয়ে যাবে, যেটা আপনি রিটায়ারমেন্টের সময় উঠাতে পারবেন। তার আগে সেটা আপনি পারবেন না। এছাড়া এবার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, আপনি যেখানে কাজ করছেন সেখানে যদি আপনি নতুন জয়েন করছেন, তো আপনার যদি প্রথম মাসে স্যালারি হয়ে গেছে, মনে করবেন কথাটা একটু মাইন্ডে নিন, আপনার যদি প্রথম মাসে স্যালারি হয়ে গেছে, ওই ক্ষেত্রে আপনার যে আধার নাম্বারটা আপনি আপনার এমপ্লয়ারকে প্রোভাইড করেছেন, আধার, প্যান আর ব্যাংক ডিটেলসটা, সেটা অনুযায়ী আপনার যে মেনলি আধার নাম্বারটা দিয়ে আপনার এমপ্লয়ার আপনার জন্য একটা ইভেন্ট নাম্বার জেনারেট করে দিয়েছে। সেই আধার নাম্বারটা দিয়ে আপনি আপনার ইভেন্টটা চেক করে নিতে পারেন, কিংবা আপনি আপনার এমপ্লয়ারের কাছে থেকে ওটা চেয়ে নিতে পারেন। তারপর আপনি চেক করতে পারবেন, সেটাতে পাসওয়ার্ড চেঞ্জ করে আপনি চেক করে নিতে পারবেন কি হ্যাঁ, পাসওয়ার্ড চেঞ্জ করার আগে আপনাকে অ্যাক্টিভেট করে নিতে হবে। তারপর যত ডিটেলস আছে সেগুলো ফিল আপ করতে হবে, কেওয়াইসি ফিল আপ করে সবকিছু দেখে নিতে হবে। তাছাড়া আপনি আপনার পাসবুকটা ডাউনলোড করতে পারবেন না বা খুলতে পারবেন না। তো এটা আপনার এমপ্লয়ারের কাছ থেকে চেয়ে নিতে হবে। হ্যাঁ, ইপিএফ যদি কোনো একটা ফার্ম বা কোনো একটা অর্গানাইজেশন বা এস্টাবলিশমেন্টের মধ্যে যদি 20 জন ওয়ার্কার কর্মরত, ওই ক্ষেত্রে তাদের জন্য এটা কম্পালসারি হয়ে যায় কি তাদের জন্য ইপিএফও রেজিস্ট্রেশন থাকে এবং ইএসআইসি রেজিস্ট্রেশন থাকে। আবার কিছু ক্ষেত্রে যদি 20 জনের থেকে কম ওয়ার্কার থাকে, তারা ভলেন্টারি বেসিসে রেজিস্ট্রেশন করাতে পারে।
এবার আপনার মনে একটা প্রশ্ন জাগবে, ইপিএফ এর মধ্যে তো আপনার টাকাটা জমা হচ্ছে, যেটা আপনার স্যালারি থেকে কাটা হচ্ছে, আর সেম ম্যাচ করছে এমপ্লয়ারও আপনার জন্য পুট করে দিচ্ছে আপনার পিএফ অ্যাকাউন্টে। তো এই টাকাটা ইপিএফ কি করে? ইপিএফ কি কোথাও ইনভেস্ট করে, না ওই রকমই ফেলে রেখে দেয়? না। তো এখানে ইপিএফ যে কাজটা করে, ইপিএফ নিজস্ব একটা কমিটি গঠন করেছে। এই কমিটি অনুযায়ী তারা চেক করে, তারা প্রত্যেক সময় কিছু সময় অন্তর অন্তর ওটা চেক করতে থাকে কি টাকাটা আমরা আমাদের কিরকম খাটছে। তো তারা এটার জন্য নিজস্ব কিছু পোর্টফোলিও মেম্বার রেখেছেন, আর এই টাকাটা ইনভেস্ট করা হয় ইটিএফ এ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস, নিফটি 50, সেন্সেক্স, সিপিএসই মানে সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস, ভারত 22 ইন্ডাইসেস, এসবের মধ্যে। ইপিএফও নিজের থেকে কোনো জায়গাতে ইনভেস্ট করে থাকে না এর মধ্যে। এবার নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসি। আপনার মধ্যে এটা অনেক সময় ভুল ভ্রান্তিও থাকতে পারে কি আপনার যে পিএফ এর যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের মধ্যে যে টাকাটা আপনার জমা হচ্ছে সেই টাকাটা কি একই টাকা? না, সেটা একই না, সেটা দুটি ভাগে ভাগ করা থাকে, আর দুটো ভাগটাকে আপনাকে বুঝতে হবে। প্রথম ভাগ হচ্ছে ইপিএফ, দ্বিতীয় ভাগ হচ্ছে ইপিএস। ইপিএফ এর মধ্যে যে আপনার কন্ট্রিবিউশনটা জমা হচ্ছে সেটা হচ্ছে 12% প্লাস 3.67%, আর ইপিএস এ যেটা জমা হচ্ছে সেটা হচ্ছে 8.33%। তো ইপিএফ আর ইপিএস এর মধ্যে যে পার্থক্য হচ্ছে, ইপিএস এর যে লিমিট আছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ধার্য করা হয়েছে 1250 টাকা, আর ইপিএস এর যে লিমিট আছে সেটার কোনো লিমিট নেই। সেটার উপর অনেক বেশিও অ্যামাউন্ট আপনি জমা করতে পারেন, ভলেন্টারি বেসিসও করতে পারেন। যেমন মনে করুন সেল আইসপির মধ্যে কোনো একজন হয়তো জব করছেন যে কিনা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় মানে সেলের এমপ্লয়, ওই ক্ষেত্রে ওনার যদি ভালো পে স্কেলটা থাকে, মনে করুন S1 থেকে শুরু হচ্ছে, S11 পর্যন্ত শেষ হচ্ছে, আবার কারোর E1 থেকে শুরু হচ্ছে, E9 পর্যন্ত শেষ হচ্ছে, যে এটা হচ্ছে স্যালারি স্ট্রাকচার স্ল্যাবটা। তো এই ক্ষেত্রে যে E1 থেকে E9 বা S1 থেকে S11 পর্যন্ত, মনে করুন কারোর S11 আছে, S11 স্ল্যাব আছে, তো ওই ক্ষেত্রে ওনার যে বেসিক প্লাস ডি হবে সেটা হয়তো 70,000 কাছাকাছি চলে যাবে, 70,000-এর কাছাকাছি চলে যাচ্ছে। তো ওই ক্ষেত্রে ওনার যে 12% হবে সেই 12%টা আপনার ইপিএফ অ্যাকাউন্টে জমা হবে, আর 8.33 যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ওনার উপর পে করবেন সেটা ইপিএস বা এনপিএস এর মধ্যে কাউন্ট হবে। তো এনপিএস এর মধ্যে যেটা কাউন্ট হবে সেটা যদি 7.5 লাখ টাকা ক্রস করে যাচ্ছে, তো ওই ক্ষেত্রে ওটা কিন্তু ট্যাক্সেবল হয়ে যায়। আবার ইপিএফ এর মধ্যে যেটা অ্যামাউন্টটা জমা হচ্ছে, ইপিএফ ওটার মধ্যে যে অ্যামাউন্ট আপনার জমা হচ্ছে ইপিএফ এর অ্যাকাউন্টের মধ্যে, ওই অ্যাকাউন্টে যে টাকাটা জমা হচ্ছে সেটার কিন্তু লিমিট হচ্ছে 2.5 লাখ টাকা প্রত্যেক বছর, 2.50 লাখ পার অ্যানাম, 2.5 লাখ টাকার মধ্যে ওটা জমা করতে হবে। এটা হচ্ছে ওইটার লিমিট। এর উপর যদি চলে যায় এই লিমিটটা, তাহলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী 2021 সালে একটা নতুন অ্যামেন্ডমেন্ট এসেছে, যেটা কিনা এর উপর যদি ক্রস করে যায় তো সেই অনুযায়ী আপনার উপর সেকশন 86 ডিডাকশন করা হয়ে থাকে। এবার আপনি যে টাকাটা বিনিয়োগ করছেন এই ক্ষেত্রে 3টে স্টেজ থাকে। সেই স্টেজগুলো কি রকম? প্রথম হচ্ছে একটা ইনভেস্টমেন্ট স্টেজ, তারপর হচ্ছে অ্যাকুরেল স্টেজ, তারপর হচ্ছে ম্যাচুরিটি স্টেজ। তো ইনভেস্টমেন্ট স্টেজ যখন আপনার টাকাটা জমা হচ্ছে ওই সময় কি কোনো ট্যাক্স লাগে? না, ওই সময় কোনো ট্যাক্স লাগে না। যখন আপনার টাকাটা যে অ্যাকুরেল স্টেজ, যে সময়টাতে ওই টাকাটা খরচা হচ্ছে, মানে বিনিয়োগ হচ্ছে, মানে আপনার অ্যাকাউন্ট থেকে অন্য কোথাও ইনভেস্ট করা হচ্ছে, সেটার উপর কি ট্যাক্স চাপছে? না, সেটার উপর ট্যাক্স চাপে না। যখন আপনি ম্যাচুরিটি হচ্ছে ওই সময় কি ট্যাক্স চাপে? না, ওই সময় ট্যাক্স চাপে না। কিছু কিছু ক্ষেত্রে ট্যাক্স চাপতেও পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে নাও চাপতে পারে। মূলত আপনার যে সময় টাকাটা ইনভেস্ট হচ্ছে বা যে সময় টাকাটা আপনি লাগাচ্ছেন ওই সময় তো আপনার উপর ট্যাক্স চাপবে না, কিন্তু বছরে একটা সময় আসার পর ওটার উপর আপনি ইন্টারেস্টটা পান বা ক্রেডিট হয়ে যায়। ওটা যখন বছরে ইয়ার এন্ডিং হয়, ইয়ার এন্ডিং এর যে ডেটটা হচ্ছে সেটা 31 মার্চ। ওই ডেটের মধ্যে আপনার ইপিএফও আপনার যত এক বছরে যা অ্যামাউন্ট হচ্ছে, যেটা পার কোয়ার্টারলি, মূলত কোয়ার্টারলি আপনাকে ইন্টারেস্ট দেওয়া হয় ইপিএফ এর মধ্যে। তো কোয়ার্টারলি যে ইন্টারেস্ট আপনি পাচ্ছেন সেটা 3 মাস অন্তর অন্তর না দিয়ে ইপিএফও কি করে, ওই 3 মাসের ইন্টারেস্টটা একবারই 31 মার্চে ইয়ার এন্ডিং এর মধ্যে ক্লিয়ার করে দেয়। এই কারণে আপনার প্রত্যেক মাসে আপনি ইন্টারেস্টটা দেখতে পাবেন না, ওই বছর একটা দিনই দেখতে পাবেন। এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, যদি আপনি পিএফ এর অ্যাকাউন্ট থেকে যদি মেনলি ইপিএফ এর অ্যাকাউন্ট থেকে যদি আপনি ডিডাকশন করছেন, তো ওই ক্ষেত্রে আপনার যে ইন্টারেস্টটা হওয়ার কথা সেই ইন্টারেস্টটা কিন্তু আপনার হবে না, সেই ইন্টারেস্ট অটোমেটিকলি ডিডাক্টেবল হয়ে যায়। আপনার মনে যদি প্রশ্ন জাগছে আপনি ইপিএফ এর যে টাকাটা আছে সেটা কি আপনি ওঠাবেন, সেটা আপনার হয়তো ওঠাবার ইচ্ছা আছে, কিংবা আপনি ওঠাবেন কিভাবে? মূলত ইপিএফ এর টাকা দুটোই পর্যায়ে ওঠানো যায়। রুল নাম্বার ওয়ানটা ভালো করে মনে রাখবেন, ইপিএফ এর টাকা আপনি শুধু রিটায়ারমেন্টে ওঠাতে পারবেন প্রথম। দ্বিতীয় কথা, যদি আপনি ইপিএফ এর মধ্যে থেকে টাকাটা ওঠাচ্ছেন পিএফ এর থেকে, তাহলে ওটা পিএফ অ্যাডভান্স 31 ফর্ম দিয়ে ক্লেম করতে হয়। এছাড়া যদি আপনি 1 মাসের
বেশি যদি আপনি কর্মরত অবস্থায় নেই, মানে আপনার যদি কাজটা কোনো কারণবশত নেই, একমাত্র আপনি বসে আছেন, তাহলে আপনি পিএফ এর 75% উইথড্রল করতে পারেন। এছাড়া যদি আপনি মনে করুন আপনি 2 মাসের থেকে বেশি হয়তো বাড়িতে বসে আছেন, কিংবা 3 মাসের থেকে বেশি আপনি বসে আছেন, তাহলে আপনি আপনার পিএফ এর পুরো টাকাটা ক্লেম করতে পারবেন। মূলত দেখুন একটা জিনিস আছে, যদি পিএফ এর টাকা আপনার ওঠানোর আছে, তাহলে 3 মাস আপনাকে বসানো দেখাতে হবে। 3 মাস আপনাকে বসানো দেখাতে হবে। আপনার এমপ্লয়ের সাথে আপনি মিউচুয়ালি এটা এগ্রিমেন্ট করে নিতে পারেন কি আমি 3 মাস আমি বসবো। তো আপনার এমপ্লয়ার যদি চান তো আপনাকে কাজে রেখেও ওইখান থেকে আপনার স্যালারি দিতে পারেন, আবার 3 মাস পর আপনাকে জয়েনও করে দিতে পারে। কিন্তু যদি ইনকেস কোনো কারণবশত সেখানে যদি রেস্ট্রিকশন বেশি থাকে, তো ওইখানটাতে আপনাকে 3 মাস বসতে হবে। 3 মাস বসে আপনি টাকাটা ক্লেম করবেন। তো আপনার যেটা ক্লেম হবে সেটা ফর্ম 19 দিয়ে আপনি একটা ক্লেম করতে পারেন, এরপর 10C দিয়ে একটা ক্লেম করতে পারেন। তো এইভাবে আপনার প্রথমে পিএফ এর অ্যাকাউন্টটা, পিএফ এর যে টাকাটা আছে সেটাকে আপনাকে ক্লেম করতে হবে, দেন আপনাকে পেনশন টাকাটা ক্লেম করতে হবে। দুটো টাকার যে সেটেলমেন্ট পিরিয়ড আছে সেটা অটোমেটিকলি, সেটা আমি বলতে গেলে আপনি মনে করতে পারেন এক সপ্তাহ মিনিমাম, 1 সপ্তাহ আর ম্যাক্সিমাম 4 সপ্তাহ, মানে 1 মাসের মধ্যে আপনার সেটেল হয়ে যাবে। এছাড়া যে টাকা ওঠানোর এছাড়া যে যদি আপনি পিএফ এর টাকা উঠাতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? এছাড়া যদি পিএফ এর টাকা যদি আপনি উঠাতে চান, তাহলে আপনাকে সবচেয়ে প্রথম, মনে করুন আপনি কোন পারপাসের জন্য টাকাটা উঠাচ্ছেন। মনে করুন আপনি জায়গা কিনবেন, কিংবা আপনার বাড়ি কনস্ট্রাকশন করাবেন, কিংবা আপনার কোনো মেডিকেলি কোনো কাজ আছে। তো হ্যাঁ, মেডিকেলি যদি আপনি কোনো কারণবশত টাকাটা উঠাচ্ছেন, তাহলে আপনার যে লিমিট আছে, যে বেসিক প্লাস ডিএ আছে, সেই বেসিক প্লাস ডিএ অনুযায়ী আপনি তার 6 গুণ আপনি মেডিকেলি আপনি যে টাকাটা উঠাতে পারবেন, সেটা তার 6 টাইমস উঠাতে পারবেন। মনে করুন আমরা বেসিক প্লাস ডিএ 10,000, তো 10,000 টাকার 6 গুণ মানে আপনি 60,000 টাকা পর্যন্ত টাকাটা উঠাতে পারবেন আপনার ওই ইয়ারে, মানে এক্স্যাক্টলি ওই ইয়ারের মধ্যে। যদি কোনো পার্সোনাল নিডস থাকে, সেটার জন্য আপনি টাকাটা উঠাতে পারেন। হ্যাঁ, আপনার মধ্যে একটা প্রশ্ন জাগবে যে ইপিএফও যে ইন্টারেস্টটা দেয়, সেই ইন্টারেস্টটা কত দেয়? হ্যাঁ, তাহলে এবার আমি ওই পয়েন্টে আসি। ইপিএফও যে ইন্টারেস্ট আপনাকে দেবে বা আপনাকে যে ইন্টারেস্টটা দেয়, সেটা বছরের একটা টার্মে দেয়, একটা ইয়ারে একবারই ইন্টারেস্ট আপনার উপর চাপানো হবে। সেই ইন্টারেস্টটা কত পার্সেন্ট চলছে বর্তমানে, বর্তমানে যে ইন্টারেস্টটা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 8.23-24 অর্থবর্ষের অনুযায়ী 8.25% আপনাকে দেওয়া হবে। এরপর যেটা আপনার রিটায়ারমেন্টে কত কর্পাস তৈরি হবে, বা রিটায়ারমেন্টে আপনি কত টাকা পাবেন, সেটা জানার জন্য আমাদের কাছে এখন ক্যালকুলেটর চলে এসেছে। সেই ক্যালকুলেটর অনুযায়ী আমি আপনাকে বলবো। কিন্তু তার আগে আমি আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি। আপনি যদি কোনো জায়গাতে কর্মরত অবস্থায় আছেন বর্তমানে, তাহলে আমার একটা অ্যাডভাইস অনুযায়ী আপনি এই কথাটা মনে রাখবেন। যদি আপনি কর্মরত অবস্থায় আছেন আর আপনার সার্ভিস মোটামুটি 6 বছর, 7 বছর, 8 বছর যদি হয়ে গেছে, তো ভুল করেও আপনি পেনশনের টাকাটা ক্লেম করবেন না। যদি আপনার কোনো কারণবশত যদি টাকাটা আপনার দরকার পড়ে বা প্রয়োজন পড়ে যায়, কোনো হয়তো কারণ হয়ে গেল, কি যে কোনো রকম হয়ে যাক, সিচুয়েশন এসে যাক, পেনশনের টাকাটা আপনি ক্লেম করবেন না। পেনশনের টাকাটা যদি আপনি ক্লেম করে দেন, যদি আপনি মনে করুন আপনার 40 বছর বয়স হয়ে গেছে, কি 45 বছর বয়স হয়ে গেছে, কিংবা কারো 35 বছর বয়স হয়ে গেছে, কিংবা হয়তো 49 বছর কি 50 বছর আপনি চলে এসেছেন, তাহলে আপনার যে পেনশনের যে টাকাটা আছে, ওইটাকে ভুল করে আপনি উইথড্র করবেন না। ওইটা উইথড্র করে দিলে আপনার যে পেনশনের আওতায় আপনি যেটা পড়বেন, যেটা আর 1-2 বছরের মধ্যে হয়তো কমপ্লিট হওয়ার কথা, তো ওই যে পেনশনের টাকাটা আপনি পাবেন, সেই পেনশনের টাকাটা আপনি পাবেন না। এর যে নেগেটিভ ইম্প্যাক্টটা হচ্ছে, এটা দেখুন, যদি পেনশনের টাকাটা আপনি রেখে দেন, তাহলে আপনার যত টাকা পেনশনটা জমবে, সেই পেনশনের টাকাটা দিয়ে আপনার যখন অনুপস্থিতিতে আপনার ওয়াইফ সেই টাকাটা পাবে। আর আপনার ওয়াইফের যদি বাচ্চা ছোট থাকে, কোনো কারণবশত যদি বাচ্চা ছোট থেকে যায়, তো সেই বাচ্চা যতক্ষণ না 25 বছর পর্যন্ত বয়স হচ্ছে, ততদিন পর্যন্ত সেই পেনশনের টাকাটা সে পাবে। তার একটা নমিনেশন হিসাবে এটাকে ক্লেম তারা করতে পারবে। তো আমার এটা আপনার কাছে রিকোয়েস্ট। এবার চলুন আমি আপনাকে ক্যালকুলেটর দেখিয়ে দিচ্ছি আপনার এখন জমেছে বা যত টাকা আপনি জমাতে পারেন, রিটায়ারমেন্ট অবধি কত টাকা কর্পাস জমবে, আপনার পিএফ কত জমবে, বা যে পেনশন কত জমবে, বা কত টাকা আপনি ইন্টারেস্ট পাবেন, চলুন সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি রিটায়ারমেন্টে কত পাবেন সেটা আমি আপনাকে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব, তারপর আমি ওই ক্যালকুলেটর দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। চলুন দেখে নেওয়া যাক। আপনারা যেমন দেখতে পাচ্ছেন, আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এখানে আমি সার্চ করে নেব ইপিএফও। এই দেখুন, ইপিএফও আমি সার্চ করে নিলাম। এবার আমার পেজটা ওপেন হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন, এখানে সার্ভিসেস এক্সেমটেড, ইপিএফও কর্নার মিসলেনিয়াস। এরপর এইখানে ডান দিকে দেখুন, এখানে লেখা আছে ই পাসবুক। 6টা পার্ট আছে, তার মধ্যে ই পাসবুক লেখা আছে। এখানে দেখুন, এটা একটা ডাটা
বুক ট্রাফিক ফ্রম লাস্ট 30 ডেজে কে কতবার পাসবুকের মধ্যে চেক করেছে, সে 30/11/2024 মধ্যে দেখে নিন। 30/11 লাস্ট নভেম্বর মাসে যেটা চেক করা হয়েছে 6,27,022 জন চেক করেছেন পাসবুক। চলুন এখানে সবচেয়ে প্রথম আমি আমার ইমেল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা দিয়ে লগ ইন করে নিচ্ছি। দ্বিতীয় পেজটি আমার ওপেন হয়ে গেছে। এই দেখুন আপনি যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে আমার আইডিটা। এইবার আমরা কি করব, আমরা চলে যাব ইপিএফ। এখানে দেখুন এই যতগুলো জায়গা আছে তার মধ্যে এটা হচ্ছে ক্যালকুলেটর সেকশনটা। এই ক্যালকুলেটর আমি ক্লিক করব, ইপিএফ ক্যালকুলেটর। আমার ক্যালকুলেটর ওপেন হয়ে গেছে। এখানে এজ, রিটায়ারমেন্ট এজ কিন্তু 58 দেখাচ্ছে। অ্যাপ্রক্সিমেট ইপিএফ ব্যালেন্স অ্যাট দ্য এজ অফ 58, কারণ 50 বছর থেকে আপনি পেনশন ক্লেম করতে পারেন, সেখানে এখানে 58 দেখাচ্ছে। এই কারেন্ট ইপিএফ ব্যালেন্স, আমার কারেন্ট কোনো ব্যালেন্স নেই, আমি পুরো আমার পিএফটা পুরো অ্যাকাউন্ট খালি আছে। চলুন তাহলে আমি কারেন্ট ব্যালেন্স কিছু নেই। চলুন মান্থলি ওয়েজেস যেটা আমার আছে সেটা আমি এখানে আমি পুট করি। মান্থলি ওয়েজেস যেটা আমাদের আছে 9958, এটা হচ্ছে আমাদের বেসিক প্লাস ডিএ। এর উপর আমাদের 10% এখানে ইনক্রিমেন্ট দেওয়া রয়েছে। চলুন আমরা বছরে 10% ইনক্রিমেন্ট ধরে নিলাম। তারপর ভলেন্টারি পিএফ কন্ট্রিবিউশন, যদি ভলেন্টারিলি কোনো যারা যারা মেনলি সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস করেন তাদের কিন্তু ভলেন্টারি পিএফ কন্ট্রিবিউশন হয়। তারা যদি বেশি পয়সা কাটাতে চান পিএফ এর কন্ট্রিবিউশনের মধ্যে, তারা বেশি পয়সা কাটাতে পারেন। তো আমরা যেহেতু কন্ট্রাকচুয়াল সার্ভিস করি সেই জন্য আমরা কাটাতে পারি না এটা। তো আমার কারেন্ট এজ হচ্ছে 28 বছর আর রিটায়ারমেন্ট এজ দিয়েছে এখানে 58 বছর। আমি এটাকে 60 বছর করে নিলাম। মনে রাখবেন আমি যতটা জেনেছি 58 বছর বয়স থেকে আপনার পেনশন কন্ট্রিবিউশন বন্ধ হয়ে যায়, আপনার পেনশনটা চালু হয়ে যায়। পেনশন কন্ট্রিবিউশন বন্ধ হয়ে যায়, পেনশনটা চালু হয়ে যায়, কিন্তু পিএফ আপনার জমা হতে থাকবে। তো এরপর যেটা হচ্ছে এই দেখুন রেট অফ ইন্টারেস্ট এখন 8.10%। বর্তমান রেট অফ ইন্টারেস্ট এখানে কিন্তু 8.10% দেওয়া রয়েছে। এটা কারেন্ট রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট 8.10%। এমপ্লয়ি কন্ট্রিবিউশন দেখুন, এমপ্লয়ি কন্ট্রিবিউশন হচ্ছে 12% আর এমপ্লয়ার কন্ট্রিবিউশন হচ্ছে 3.67%। এবার আমি ক্যালকুলেট করে নিচ্ছি। আমার 60 বছর করে দিলাম, কত টাকা আমার জমবে দেখুন। আমার যেহেতু 9,958 টাকা আমার বেসিক প্লাস ডিএ আর 10% ইনক্রিমেন্ট বছরে, 18 বছর বয়স, 60 বছর পর্যন্ত সার্ভিস করব। 8.1% আমার যদি ইন্টারেস্ট আমার থাকে, হোল এখানে 8.1% ইন্টারেস্ট আপ ডাউন ভবিষ্যতে হবে, সেটা আমি এখানে ফ্ল্যাকচুয়েট করতে পারবো না, কিন্তু এটা 8.1% ধরে নিলাম। 12% আমার নিজস্ব কন্ট্রিবিউশন, 3.67 আমার এমপ্লয়ার আমার তরফ থেকে পিএফ এ কন্ট্রিবিউশন করে থাকেন। তাহলে আমার দেখুন আপনার এই যে সবুজ জায়গাটা দেখাচ্ছে রঙের মধ্যে, এই সবুজ জায়গাটা হচ্ছে, ভালো করে জায়গাটা একটু বুঝুন আপনি, এই সবুজ জায়গাটা হচ্ছে টোটাল ইন্টারেস্ট আর্ন, কত টাকা আমি ইন্টারেস্ট পেয়েছি। দেখুন ইন্টারেস্ট পেয়েছি 64,31,990 টাকা ইন্টারেস্ট, এতটা ইন্টারেস্ট আমার উঠেছে ইন্টারেস্ট আর্ন। এরপর দেখুন এই জায়গাতে এই ব্রাউন কালারটা আপনার এমপ্লয়ি কন্ট্রিবিউশন, এমপ্লয়ি মানে যে কর্মরত যে কাজ করছে সে কতটা কন্ট্রিবিউশন করেছে, 31,72,621 টাকা। এরপর দেখুন আপনার এমপ্লয়ার কত কন্ট্রিবিউশন করছে, আপনার এমপ্লয়ার কন্ট্রিবিউশন করছে 9,70,294 টাকা। এই নিচে আপনি দেখতে পারেন আপনার কারেন্ট ব্যালেন্স 0 আছে, এমপ্লয়ার কন্ট্রিবিউশন এত, ইন্টারেস্ট এত, ভিপিএফ 0। ভিপিএফ যেহেতু ভলান্টারি আমরা কন্ট্রিবিউশন করছি না তার জন্য আমাদের এত টাকা জমবে। তাহলে রিটায়ারমেন্ট আমার এখন যদি 2024 চলে আর 2056 যদি আমার রিটায়ারমেন্ট হয়, তো 2056 আমি টাকা পাবো 1,05,74,905 টাকা। ঠিক আছে। এরপর যদি আমরা আরেকটা জিনিস দেখে নিই, যদি মনে করুন কারোর অ্যাকাউন্টে বর্তমানে আমি 2 লাখ টাকা ধরে নিলাম আছে, এবার দশক শতক হাজার লক্ষ 2 লাখ টাকা হয়তো বর্তমানে তার পিএফ এ আছে। এরপর তার এটা হচ্ছে বেসিক মান্থলি স্যালারি ওয়েজেস, 10% তার ইয়ারলি ইনক্রিমেন্ট আমরা ধরে নিলাম, 10% ইয়ারলি ইনক্রিমেন্ট ধরে নিয়েছি। এখানে তার এজ সেম ধরলাম, সেম না, তার এজ আমরা ধরে নিলাম, আমরা তার এজটা বাড়িয়ে 35 করে দিলাম এখানে। ঠিক আছে, উনি হচ্ছেন 35 বছরের, আর এখানে 60 বছর রিটায়ারমেন্ট, 8.1% ইন্টারেস্ট, আর বাকিটা সেম রইলো। তাহলে তার ক্যালকুলেট করে দেখলে উনি কত পাবেন চলুন এখানে দেখা যাক। উনি পাবেন 58,85,265 টাকা। যেহেতু ওনার সার্ভিস পিরিয়ডটা কমে যাচ্ছে সেই জন্য উনি একটু স্যালারিটা মাফ করবেন, স্যালারি না, উনি একটু ইন্টারেস্টটা কম পাচ্ছেন বা পিএফ এর ব্যালেন্স ওনার কম দেওয়া হবে। তো এখানটাতে দেখুন
ওনার যেহেতু কারেন্ট ব্যালেন্স আছে 2 লক্ষ টাকা, তো 2 লক্ষ টাকা এখানে পিঙ্ক কালারে চলে এসছে, 2 লক্ষ টাকা পিঙ্ক কালারে চলে এসছে। আর এখানে সবুজটা ইন্টারেস্ট আর্ন, ইন্টারেস্ট উনি কত আর্ন করছেন, 36,59,580 টাকা। আর তার ওনার এমপ্লয়ি কন্ট্রিবিউশন কত হচ্ছে, 15,51,258 টাকা। আবার ওনার এমপ্লয়ার কত কন্ট্রিবিউট করছে, ওনার এমপ্লয়ার কন্ট্রিবিউট করছে 4,74,428 টাকা। এইখানে কিন্তু পেনশনের কোনো গল্প নেই, মনে রাখবেন এটা কোনো পেনশনের গল্প নেই, এটা হচ্ছে শুধুমাত্র পিএফটা, এটা শুধু পিএফ ব্যালেন্স, আপনি পিএফ ব্যালেন্সে এত টাকা হবে। যদি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর অন্যদের সাথে শেয়ার করবেন। এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো আগামী দিনে। ধন্যবাদ।